নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে এই সময়ের মধ্যে চর্চিত বিষয় অষ্টম বেতন কমিশন, তার পাশাপাশি ষোড়শর্ত কমিশন এই রাজ্যকে কি দেবে, কর্মচারীরা কি পাবেন তা নিয়ে জোর চর্চা চলছে। আপনারা বলতে পারেন যে প্রায়শই আপনারা শিক্ষক কর্মচারীদের কথা বলেন, আগে তাই, কারণ এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টির সঙ্গে রাজ্যের অর্থনীতি জড়িয়ে আছে রাজ্যের আপামর জনগণের বিষয়ও। সেদিক থেকে শিক্ষক কর্মচারীদের যে কয়েকটি বিষয় রয়েছে, দাবি রয়েছে, আর্থিক ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চনার কথা বলা হচ্ছে, কার্যত এগুলো সরকারকে পূরণ করতে হবে চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে। এবং তারপর যদি বলা যেতে পারে পঞ্চদশ অর্থ কমিশনের সমস্ত বকেয়া যদি মিটিয়ে দেওয়া সম্ভব হয় এবং সে টাকা ষোড়শ অর্থ কমিশন অন্তর্ভুক্ত হবে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে। সাধারণভাবে যারা কথা বলেন, সাধারণভাবে যাদের হিসাব নিকাশ নিয়ে কথা বলার অভ্যেস আছে, তারা বিষয়গুলো প্রত্যেকেই জানেন। সেদিক থেকে আমরা শুধু আপনাদের কাছে বিষয়গুলো উত্থাপন করি তা নয়, আপনাদের কাছ থেকে কিছু যুক্তিসঙ্গত কথাবার্তা আমরা শুনতে চাই এবং আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো আমরা তুলে ধরি এই অনুষ্ঠানে, তার মাধ্যমে আরো অনেক মানুষের কাছে আপনার কথা পৌঁছে যায়। সেদিক থেকে আপনি কথা বলবেন। রাজ্যের আপামর শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনার বিষয় নিয়ে আমরা যেমন কথা বলি, আপনারাও কথা বলবেন। এবং আরো একটি বিষয় আমরা বলি, মাত্র কয়েকদিন আগে আগরতলা জিপিএটি নামে একটি সংগঠন, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সংগঠন, তারা গণঅবস্থান কর্মসূচি সংগঠিত করেছে 23টি দাবিকে সামনে রেখে। যে দাবিগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে তাদের আর্থিক বিষয় রয়েছে, অধিকারগত বিষয় রয়েছে। তার সঙ্গে গতকাল আগরতলায় সমন্বয় ভবনে টিএসসিসি এসবি রোডের তরফে সাংবাদিক সম্মেলন করে তারা 10টি বিষয় উত্থাপন করেছেন। তাদের বিষয়গুলো তারা রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে, রাজ্যে যখন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা এসেছিলেন, তখন তাদের উদ্দেশ্যে সেই স্মারকলিপি পাঠানো হয়েছিল মুখ্য সচিবের কাছে। তারা চেষ্টা করেছিলেন বা আশা করেছিলেন যে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি, চেয়ারম্যান সহ প্রতিনিধিরা রাজ্য সফরকালে কোনো শিক্ষক কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলবে, সুতরাং টিএসসিসি এসবি রোডও কথা বলতে পারবে। জেপিএটির তরফেও সেই বক্তব্য ছিল, তারাও আশা করেছিলেন যে হ্যাঁ, তারাও দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। তারাও সেই কথা বলার সুযোগ হয়নি। তারাও মুখ্য সচিবের মাধ্যমে দাবি সনদ পেশ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন বারবার কথা বলি, ঠিক এই সময়ের মধ্যে নতুন করে কয়েকটি বিষয় এসছে। বিষয়টি কি? এই দাবি পূরণ না হলে আরো বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হলো এবং আগামী 18 ফেব্রুয়ারি আগরতলায় টিএসসিসি এসবি রোড বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে কর্মসূচি সংগঠিত করবে। এবং শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার বৈষম্য ত্রিপুরার ক্ষেত্রে যদি বলা যেতে পারে সিঙ্গেল ডাবল ইঞ্জিনের সরকারের আমলে তা বিদ্যমান বা রয়েছে। যারা বাম আমলে বলছিলেন কেন্দ্রে কংগ্রেস পরিচালিত সরকার, রাজ্যে বামেদের সরকার, বা কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বামেদের সরকার, ঠিক এই সময় এই প্রেক্ষাপটে সিঙ্গেল ইঞ্জিনের সরকার ছিল রাজ্যে, ঠিক তখনও যেমন বেতন বঞ্চনার বিষয় ছিল, ঠিক তার পাশাপাশি এখন যখন বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, তখনও রাজ্যে শিক্ষক কর্মচারীরা বঞ্চনার কথা বলেন। শুধু বিরোধী সংগঠন বা অন্যান্য বামপন্থী সংগঠন বলছেন তা নয়, যারা একেবারে শাসক দলের সংগঠন বলে দাবি করেন বা প্রিয় সংগঠন বলে দাবি করে, তারাও সে কথা বলছেন। যারা বিজেপি কিংবা আরএসএস তাদের আদর্শে চলার সংগঠন বলে দাবি করেন, সেদিক থেকে সেই সংগঠনের নেতৃত্ব কথাগুলো বলছেন। কেউ প্রকাশ্যে, কেউ সাংবাদিক সম্মেলন করে, বা কেউ বা বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেন সরকারের কাছে বিষয়গুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে। সেদিক থেকে আমরা আরো একবার রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিষয় নিয়ে কথা বলবো, আপনারাও কথা বলবেন। তার আগে কিছু বিষয়, কিছু বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তবে তার আগে আরো একবার বলি যে আপনারা কথা বলবেন, আপনাদের কথাগুলো আমরা সকলের কাছে তুলে ধরবো। তার আগে কিছু নেতৃত্বের বক্তব্য শুনবো, টিএসসিসি সাংবাদিক সম্মেলন এবং অবসরপ্রাপ্তদের কর্মসূচি থেকে কি বক্তব্য রেখেছেন নেতৃত্ব। 16 ফিনান্স কমিশন রাজ্যে আসার পর আমাদের একটা আশা ছিল যে আমরা অন্যান্য সময়ের মতো আমরা আমাদের শিক্ষক কর্মচারী তথা আমাদের রাজ্যের জনসাধারণের দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে আমরা দিতে পারবো। কেননা এর আগে যতগুলি কমিশন এসছে আমরা আমাদের বক্তব্য তাদের কাছে রাখতে পেরেছি। এবং এবারও আমরা যখন জানলাম, আমরা 24শে জানুয়ারি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি যে আমরা আমাদের বক্তব্য জানাতে চাই, এটা আমাদের অধিকার। আমরা 29শে জানুয়ারি জানতে পারলাম যে রাজ্য প্রশাসনের থেকে যে শিডিউল তৈরি করা হয়েছে তার মধ্যে আমাদের কোনো নেই, শিক্ষক কর্মচারী সংগঠন বা অন্যান্য সংগঠনের কোনো কথা বলার সুযোগ নেই। তৎক্ষণাৎ আমরা চিফ সেক্রেটারির কাছে আমরা আবেদন করি যে আমাদের বক্তব্য আমরা জানাতে চাই ফিনান্স কমিশনের কাছে, এবং আমরা যে মেমোরেন্ডাম রেডি করেছি
সেই মেমোরেন্ডাম আমরা পাঠিয়ে দিই চিফ সেক্রেটারির কাছে। অন্যান্য সময় যেটা হয়, এরকম ফিনান্স কমিশন আসলে পরে একটা মেমো ইস্যু করে যে যারা যারা কথা বলতে চায় তাদের সঙ্গে দেখা করবার একটা সুযোগ থাকে। এবারই একটা ব্যতিক্রম আমরা দেখলাম। তো আমরা 13 ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি, 14 ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি। 15 ফিনান্স কমিশনের সময় সেখানে কোভিড পিরিয়ড ছিল, সেটা পরিস্থিতি অন্যরকম ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা যে দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে রেখেছি, আমাদের যা বক্তব্য সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনসাধারণ তথা রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে আমরা জানাতে চাইছি। আমাদের রাজ্যটা, এটা তো নতুন করে আর বলবার অপেক্ষা নেই, আমাদের রাজ্যের যে অবস্থা। আর আমাদের সংগঠন যেটা, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বৃহৎ সংগঠন, সেই সংগঠনের 11টি সংগঠন তার যৌথ মঞ্চ হচ্ছে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। এবং আমরা যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তার সৃষ্টি লগ্ন থেকেই আমরা আমাদের সংগঠন 1960-এর দশক থেকে এটার সাথে আমরা জাতীয় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদি আমাদের রয়েছে। এই পরিপ্রেক্ষিতে সর্বাপেক্ষা প্রাচীন এবং সরকার স্বীকৃত সংগঠন হিসাবে আমাদের যে সুযোগ, আমাদের যে অধিকার, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং এর জন্য আমাদের ভেতরে শিক্ষক কর্মচারীদের মধ্যে সাংঘাতিকভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটাই আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি। আমাদের রাজ্যের অবস্থা তো আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ভৌগোলিক কারণে আমাদের একটা পিছিয়ে পড়া, আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিছুটা আমরা উন্নত করেছি। প্রথমে মিটার গেজ, তারপর ব্রড গেজ ইত্যাদি হয়েছে। রাজ্যের যে বেশিরভাগ জনসাধারণ তার মূল জীবিকা হচ্ছে কৃষি। তো এই জায়গার মধ্যে আমরা ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার 75 বছর পরও এখনো কোনো কিন্তু যে রাজ্যের যে কর বাড়ানোর যে প্রচেষ্টা, যে বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প, সেসব কিছুই কিন্তু আমাদের রাজ্যে এখনো পর্যন্ত হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে রাজ্যের নিজস্ব ট্যাক্স বাড়ানোর যে মূল উপায়, সেটা হচ্ছে যে রাজ্যে আমাদের দ্রুত শিল্পায়নের দিকে অগ্রসর হওয়া, না হলে আমাদের নিজস্ব কোনো করের ব্যবস্থা নেই। অর্থ কমিশনের তো দায়িত্বই হচ্ছে যে আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্যগুলির কি সম্পদ আছে সেগুলো করে নিয়ে সেখানে আপনার সুন্দরভাবে বন্টন করা। সেই ক্ষেত্রে আমাদের এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হলাম। তো আমাদের প্রস্তাবগুলির মধ্যে ছিল যে আমরা দেখছি যে রাজ্য প্রশাসন প্রথমত হচ্ছে, 1 নম্বর হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। রাজ্য প্রশাসনে আমরা দেখছি যে নিয়মিত কর্মচারীর সংখ্যা আপনার কমে আসছে। পরিসংখ্যান অনুযায়ী আমরা আমাদের মেমোরেন্ডামে তুলে ধরেছি 2017-18 সালে যেটা ছিল 1,56,000 সামথিং, সেটা আপনার 2023-24-এ 1,02,000, মানে বিশাল সংখ্যায় নিয়মিত কর্মচারীর সংখ্যা কমে এসছে। এবং অনিয়মিত বিভিন্ন দপ্তরে ভালো সংখ্যায় তারা কিন্তু রয়েছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি যে অনিয়মিত কর্মচারীরা কিন্তু নিয়মিত কর্মচারীদের মতোই সেখানে কাজ করছেন। তাদের শ্রম, তাদের কাজের সময়, তাদের কাজের ধরন একই দিচ্ছেন। এখন কিন্তু তারা বেতন ভাতা যেটা পাচ্ছেন চুক্তিভিত্তিক বা ফিক্সড পে বা এই হিসাবে যেটা বেতন ভাতা পাচ্ছেন, সেটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত নগণ্য, তাদের জীবনযাত্রা নির্বাহ করতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের পূর্বতন যে রাজ্য সরকার ছিলেন, ব্রাহ্মণ সরকার, তারা একটা নিয়ম করেছিলেন এবং একাধিক অর্ডার, প্রায় 6টা অর্ডার ছিল যে 10 বছর পর চাকরি নিয়মিত হবার। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 2018 সালের অগাস্ট মাসে সেই আদেশটা সেখানে বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই তারা সেখানে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থার যে গাইডলাইন, সেটা অনুযায়ী সম কাজে সমবেতনটা এটা পরিপন্থী দিকে রাজ্য সরকার চলছে। সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় অর্থ কমিশনের কাছে আমরা আবেদন করেছি যে আমাদের রাজ্য সরকারকে যাতে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য অর্থ প্রদান করা হয়। আমাদের 2 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানে এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়মিত স্কেল প্রদান। এক্ষেত্রেও বলা যায় যে তাদের সার্ভিসটা আমাদের রাজ্যের শিক্ষায় উন্নতি করবার জন্য খুবই, জনসাধারণ কিন্তু মানে খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কোনো আশা দেখতে পাচ্ছেন না। বিশাল সংখ্যক বেকার সমস্যা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু
কোনো রকম পদক্ষেপ নেই। গত বাজেটে যেটা বলা হয়েছিল 1,25,00,000 কর্মসংস্থান হবে, এবারের বাজেটে কিন্তু আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী এই কথা বলেননি যে কত কর্মসংস্থান হয়েছে। গতবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার কিন্তু বলেননি, এবং শিক্ষা খাতে জিডিপির যে 6% বরাদ্দ করবার কথা সেটাও কিন্তু করেননি। তো এই বিষয়গুলো আমরা দেখছি আসলে একটা বাজেট পেশ হচ্ছে নাম কেউ আসতে, উনিও বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, নির্মলা সীতারামন ক্লান্ত হয়ে গেছেন এই বাজেট পেশ করতে করতে একই ধরনের। সেখানে কিন্তু নীতিমূলক কোনো বাজেট কিন্তু পেশ হয়নি এই বাজেটের বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে গত 24শে জানুয়ারি ইউপিএস, এটা এই শব্দটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, আমাদের দেশের সরকার এটা একটা নোটিফিকেশন জারি করেছেন, যেটা গত 24শে আগস্ট 24 সালের 24শে আগস্ট যেটা ওরা ঘোষণা করেছিলেন সেটা এবার 24শে জানুয়ারি একটা নোটিফিকেশন জারি করেছেন, ইউনিফাইড পেনশন স্কিম। এটা বলা যায় যে ওপিএস পুরনো পেনশন প্রথা চলে গিয়ে এনপিএস যেটা চালু করেছিলেন 2004 সালে, 2013 সালে যেটা আইন হয়েছে, সেইটাকে প্রতি প্রবল যে বিক্ষোভ দেশের মধ্যে হয়েছে বিভিন্ন রাজ্যে, যার ফলে 5টা রাজ্য এই এনপিএস বাতিল করে পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন, এবং নির্বাচনের ফলাফলও এর কিন্তু প্রভাব পড়েছে। যার ফলে আমরা দেখেছি যে 24শে আগস্ট মাসে তারা কিন্তু একটা ঘোষণা করেছেন, এবং এটা বলা হচ্ছে যে এটা নাকি অনেক বেশি লাভবান হবে। কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা এনপিএস এর থেকেও মোর দেন ডেঞ্জারাস এটা, এবং এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, আমাদের টিসিসিএস বিরোধ, আমরা এই ইউপিএস নোটিফিকেশনের যে বেরিয়েছে তার যে মর্মার্থ তার বিরুদ্ধে আমরা বলছি যে না, আমরা এনপিএসও চাই না, ইউপিএসও চাই না, আমরা ওল্ড পেনশন স্কিম, যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম, কোনো টাকা না দিয়ে যে কর্মচারীরা যে পেনশনের সুযোগটা পাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ব্রিটিশ আমল থেকে, সেই সুযোগটাতেই বহাল রাখতে হবে। এবং বেশ কয়েকটি রাজ্য কিন্তু এদিকে গেছেন। তো স্বাভাবিকভাবে এই বাজেটের বিরুদ্ধে এবং ইউপিএস নোটিফিকেশনের বিরুদ্ধেও আমাদের একটা কর্মসূচি রয়েছে। আগামী 18ই ফেব্রুয়ারি আমরা আমাদের প্রতিবাদ ক্ষোভ আমরা মিছিলের মাধ্যমে এই শহরের বুকে আমরা জানাবো, এই একটা কর্মসূচি আমাদের রয়েছে। এছাড়া আরেকটি কর্মসূচিও রয়েছে আমাদের, আন্তর্জাতিক নারী দিবস আসছে মার্চ মাসে। সেই উপলক্ষে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন সহ মহিলারা আমরা প্রস্তুত হচ্ছি। আগামী 2রা মার্চ আমরা প্যারাডাইস চমুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা প্রকাশ্য কর্মসূচি আমরা পালন করব। এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক নারী দিবস যে উদ্দেশ্যে, যে ঐতিহাসিক তার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশের যে মহিলাদের যে অবস্থা, শ্রমজীবী মহিলাদের যে অবস্থা, সাধারণ মহিলাদের যে অবস্থা, তার যে শ্রমের মূল্য, তার যে মানে একজন মানুষ হিসাবে বাঁচবার অধিকার, সেটা আজকে কিন্তু নেই। স্বাভাবিকভাবে সে লাঞ্ছিতা, অত্যাচারিতা, নির্যাতিতা হচ্ছে, এবং এর থেকে মুক্তি আনতে গেলে পর শুধুমাত্র মহিলাদের লড়াই সংগ্রামের মধ্যে এটা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের যারা পুরুষ সাথী রয়েছেন, যারা প্রগতিশীল মানসিকতা রয়েছেন। তো আমাদের সংগঠন সেই অর্থে আমাদের সমস্ত পুরুষ মহিলাদের নিয়ে সম্মিলিতভাবে আগামী 2রা মার্চ এই কর্মসূচি পালনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি 18ই ফেব্রুয়ারি 2রা মার্চ এই কর্মসূচি যাতে আমরা করি। আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই হেলথ স্কিম চালু করা, এটা চালু করার ফলে কেন্দ্রীয় কর্মচারী যারা রয়েছেন, পেনশনার যারা রয়েছেন, এবং তাদের যে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, তারা কনসালটেশন ফি, ট্রিটমেন্ট ফি, তারপর যে পরীক্ষা নিরীক্ষা করা, ডায়াগনস্টিক ফি, এবং যে ওষুধের খরচ, এটা পান। আমাদের রাজ্য এটা করতে হবে। আমরা 8 নম্বরে দাবি করেছি 8ম বেতন কমিশন, এটা 16ই জানুয়ারি গঠিত হয়েছে। এর সাথে সঙ্গতি রেখে রাজ্যের কর্মচারীদের, পেনশনারদের যাতে বেতন পুনর্বিন্যাস হয় তার ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। আমরা জানি আমাদের দেশে 4টা রাজ্য আছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটক। এই 4টি রাজ্যে নিয়মিতভাবে 5 বছর পর পর বেতন পুনর্বিন্যাস পে রিভিশন করা হয়। আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনও এই দাবি তুলেছে, এবং আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবিরোডও আমরা এই দাবিটা তুলছি, যাতে এক দেশ এক ভোট হলে পরে 4টা রাজ্য যদি পারে, তাহলে আমাদের পক্ষ সেখানে কিন্তু এই 5 বছর পর পর যাতে বেতন পুনর্বিন্যাস হয় এই বিষয়টা দেখবার জন্য আমরা আবেদন করেছি। আমাদের রাজ্যের
সংবিধানে 9 নম্বর হচ্ছে সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক যে আমাদের ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা রয়েছে TTADC, এটা আমাদের রাজ্যের একটা অনন্য এবং গর্বের বিষয়। আমাদের রাজ্যের যে 19টি উপজাতি গোষ্ঠী আছে এবং যারা বসবাস করেন এইসব জায়গায়, তাদের উন্নয়নের জন্যই কিন্তু এই ADC গঠন করা হয়েছিল। কিন্তু আমরা দেখছি এখানে যে প্রয়োজনীয় অর্থের এবং পর্যাপ্ত সংখ্যক যে সরকারি কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেবার, জনকল্যাণমূলক কর্মসূচি পৌঁছে দেবার যে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী, সেটার প্রচন্ড অভাব রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার এটারও অভাব রয়েছে। নিয়মিত কর্মচারী আরো বেশি সংখ্যায় নিয়োগ করা প্রয়োজন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিকাশে আরো বেশি অর্থ এবং কর্মচারী নিয়োগের জন্য আমরা 16th ফিনান্স কমিশনের কাছে আমরা বলেছি তারা যাতে এটা কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে এই ADC তে অধিক অর্থ বরাদ্দের জন্য। ডাইরেক্ট ফান্ডিং নাকি সরকার? ডাইরেক্ট, মানে ADC তে ডাইরেক্ট টাকা হ্যাঁ। 10 নম্বর হচ্ছে মূল বিষয়, এটা দীর্ঘদিনের লড়াই রাজ্য সরকারের মধ্যে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে 50-50 রাজস্ব বন্টন করা। আমরা দেখেছিলাম যে 13তম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্যের জন্য 32%, 14তম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্যের জন্য 42%, 15তম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্য কমিশনের জন্য 41%, 1% কমে এসেছিল। এর কোনোটাই কিন্তু যথেষ্ট না। হ্যাঁ, আমরা একসঙ্গে ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একসাথেই কিন্তু দেশের উন্নয়নে কাজ করে। রাজ্যের অর্থর প্রয়োজন হয় যেমন লোকাল যে বিষয়গুলো রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, জনকল্যাণ, হ্যাঁ, এবং কেন্দ্রের প্রয়োজন হয় প্রতিরক্ষা, বৈদেশিক কার্যক্রম, আন্তঃরাজ্য পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে। তো রাজ্য সরকার সরাসরি জনগণের কাছাকাছি এবং আঞ্চলিক সমস্যা, যে আঞ্চলিক প্রতিবন্ধকতা চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু রাজ্য সরকারকেই ফেস করতে হয়, স্থানীয় যে অগ্রাধিকারগুলো রয়েছে। আর এই জন্য রাজ্যের হাতে অধিক ক্ষমতা, যেটা 50-50 এটা করা দরকার বলে আমরা মনে করছি দীর্ঘদিন ধরে, কিন্তু এটা কিছুতেই আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও সেটা 50-50 হচ্ছে না। তো এই 10টি পয়েন্টে আমরা ডিটেলস আমাদের মেমোরেন্ডামের মধ্যে আমরা করেছি, হ্যাঁ, তুলে ধরবার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের 16th ফিনান্স কমিশনের কাছে বক্তব্য। আপনারা জানেন যে এর মধ্যে বাজেটও পেশ করেছে, এই নিয়ে আলোচনা চলছে এবং এই বাজেটে আমরা দেখেছি যে বাজেটে যে দেশের যে সাধারণ শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, বাজেট হয়, বাজেট নিয়ে মানুষের আগ্রহ থাকে, কিন্তু গত 6-7টা বাজেট আমরা লক্ষ্য করছি যে এই বাজেট নিয়ে কিন্তু মানুষের আর তেমন কোনো আগ্রহ নেই। কেন? দেশের যে মূল জায়গা শ্রমজীবী মানুষের জন্য যে করবার গণবন্টন ব্যবস্থাকে বা বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সাধারণভাবে, সেইগুলোতে অর্থ বরাদ্দ কিন্তু মোটেই বাড়ানো হয়নি। শিক্ষা ক্ষেত্রেও অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি, স্বাস্থ্য ক্ষেত্রেও অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি। এবার নতুন একটা চমক দেওয়া হয়েছে, 12 লাখ টাকা পর্যন্ত আয় করে সেখানে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই যে নয়া উদারীকরণের ফলে এই মধ্যবিত্তের সংখ্যা যে বাড়ানো হচ্ছে, এই মধ্যবিত্তের মধ্যে কতজনের আয় 12 লাখ টাকার উপরে, কতজনের আয়, কতজনের বেনিফিটটা পাবে? আর উল্টো দিকে কর্পোরেটদের জন্য যে তাদের তোষামোদি করে তাদের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে দেশের একদম যে যারা গরিব জনসাধারণ তারা কিন্তু, এবং এটাও ওই সুপ্রিম কোর্টের রায় এবং আইএলওর যে গাইডলাইন তার পরিপন্থী। এবং হাইকোর্ট তাদের কাছে রায় দিয়েছে নিয়মিত স্পেল প্রদান করার কথা, কিন্তু এখনো তারা সেটা পাননি। সেই ক্ষেত্রে আমাদের ফিনান্স কমিশনের কাছে এটাও দাবি রয়েছে। আমরা দেখছি যে নিয়মিত পদে রেগুলার পোস্টে ফিক্সড পে কর্মচারীদের যে বঞ্চনা, হ্যাঁ, 5 বছর তারা থাকেন, তারপর তাদের রেগুলার করতে হয়। আমাদের রাজ্যে বর্তমানে একমাত্র টিপিএসসি ছাড়া টিআরবিটি বা জেআরবিটির মাধ্যমে 5 বছরের জন্য ফিক্সড পে হিসাবে নিযুক্ত হন। এই ফিক্সড পে কর্মচারীরা কিন্তু 5 বছর গ্রুপ ইন্স্যুরেন্স, জিপিএফ এর বেনিফিটটা তারা পান না। হ্যাঁ, আর্থিকভাবে তাদের এই বঞ্চনা নিরসনের জন্য আমরা তাদের চাকরির প্রথম দিন থেকেই যাতে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই দাবি আমরা করে আসছি। 4 নম্বর হচ্ছে শূন্য পদ পূরণ। হ্যাঁ, আমাদের যে বিশাল সংখ্যায় কর্মচারী, এখন বিষয়টা যারা কর্মচারী, যারা অসম্প্রাপ্ত কর্মচারীদের বৈষম্যর বিষয়টা ডবল ইঞ্জিন এবং
সিঙ্গেল ইঞ্জিনের সরকারের বিষয়ে আলোচনা করছে। কারণ কর্মচারীদেরকে তো আগে প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার, কিন্তু আসলে সরকার তাদের বাস্তবায়ন করতে পারেনি, কারণ এটা মিথ্যা প্রতিশ্রুতি দিল। আরেকটা কথা বলেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়, সেটাও কিন্তু বিজেপি সরকারের কথা ছিল, এই অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করা হবে, কিন্তু বামফ্রন্ট আমলে 10 বছর পরে তাদেরকে নিয়মিতকরণ করা হতো। আসলে এই সরকার মিথ্যার উপরে চলে, আর আন্দোলন মানুষ করবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক পদ্ধতিতে তো আন্দোলন করা যায়, কারণ সরকার সরকারের মতন চলছে। ত্রিপুরা রাজ্যে অর্ধমুখী হয়ে গেল, বেকারের কর্মসংস্থান নেই। এডিসি অধিক ক্ষমতা দেওয়ার অর্থ দেওয়ার কথা তাদের বিজেপি সরকারের কথা ছিল, কিন্তু অর্থ তো দিয়ে দিছিল 2023 সালে পদ্মনাভ বাবুকে ডাইরেক্ট দিয়ে দিছে সেন্ট্রাল থেকে। দেওয়ার পরে এত সারা ত্রিপুরা রাজ্যে 42টা আসনের মধ্যে সিট দিয়েছে, কারণ ডাইরেক্ট অর্থ দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ছাত্রদের জন্য উন্নয়ন করার জন্য। আমরা দেখলাম জিআরবিটি চাকরি দেওয়ার ক্ষেত্রে বাইরের রাজ্যের মধ্যে অনেক চাকরি চলে গেল, কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে অর্থমুখী বেকারের কিন্তু আমরা কখনো দেখিনি। টিএসআর এর ক্ষেত্রে, আধা সামরিকের বাহিনীর ক্ষেত্রে 25% বাইরের থেকে দিত, 70% ত্রিপুরা রাজ্য থেকে দিত, কিন্তু জিআরবিটির ক্ষেত্রেও দেখলাম আমরা এখন বাইরেও প্রায় 300 কতজন লোক করে চাকরি পেয়েছে। কিন্তু আসলে সরকার যাই সিদ্ধান্ত করে সেটাই মেনে নিতে হবে, কারণ এই সরকার সারা দেশে যখন একটা আনন্দ মাতোয়ারা হয়ে গেল, এই মাতোয়ারার মাধ্যমে দিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদয়পুর ধ্বজনগর আবার বাম কর্মীর উপর আক্রমণ করে যাচ্ছে। কিন্তু সেটা তাদের আক্রমণ করবে, আনন্দ করবে, মিথ্যা প্রতিশ্রুতি দিবে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে কান মানে মিথ্যা বলে কানকে আরো ধান্দা করে দেবে। কারণ আমরা এইভাবেই ত্রিপুরা রাজ্যে মানুষ চলতে হলো, তাদের অ্যাডভার্টাইজের মাধ্যমে সারা রাজ্যে চলছে। কারণ আসলে সরকারের প্রতিনিয়ত মানুষ আলোচনা করছে, প্রতিনিয়তই কিন্তু সরকারের সমালোচনা করছে, কিন্তু সরকার সরকারের মতন করে চলছে, কারণ নেতা মন্ত্রীরা তাদের মতন করে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সরকারের কাছে সেটাই আমরা আবেদন করতে চাই, আপনারা যে 2018 সাল থেকে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো মোতাবেক ত্রিপুরা রাজ্যে কাজ করুন। বছরে 50,000 চাকরি দেন, 10,323 জনকে স্থায়ী সমাধান করার কথা ছিল, সেটাও করলেন না। সর্বশিক্ষা নিয়োগ শিক্ষকদের নিয়মিত করার কথা ছিল, কিন্তু কোর্ট রায় দিয়েছে, সেটাও কিন্তু আপনারা করেননি। কারণ আপনারা কোর্টের রায়কেও না মানছেন না, আপনারা যারা কথা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই। কিন্তু সর্বক্ষেত্রে গ্রামে যে রোজগার, যে বাজেট অধিবেশন নিয়ে যে আলোচনা হলো, আমরা দেখলাম আনন্দের মধ্যে রয়েছে। সরকারের যারা নেতা নেত্রী তাদের মধ্যে আমরা আলোচনা করে অনেকখানে জিজ্ঞাসা করি, আপনারা যে আলোচনা বাজেট প্রেস করছে, ত্রিপুরা রাজ্যে যে রেগার শ্রম দিবস কমিয়ে দিয়েছে, শিক্ষার ক্ষেত্রে শ্রম দিবস কমিয়ে দিয়েছে, এই যে একটা ঐতিহাসিক বাজেট বলে তারা মন্তব্য করে আনন্দ মানে বিজয় মিছিল উৎসব করে, কিন্তু যখন বামপন্থীরা যখন মাঠে নামে, বিরোধীরা যখন মাঠে নামে, তখন তাদের একটু লাড়াচাড়া দিয়ে আবার তাকে পাল্টা প্রতিবাদ করে। আমরা দেখলাম পত্র পত্রিকার মাধ্যমে বামপন্থীরা যখন 24তম রাজ্য সম্মেলন উপলক্ষে জনসভা করতে পারল না, আগরতলা মাঠ দিনই তাদেরকে সাধারণ 3 রাস্তার মোড়ে যে সভা করেছিল, সেই সভার পরিপ্রেক্ষিতে বুকে কাপড় ধরে যাওয়ার যে বিশাল সংখ্যায় কর্মচারী কমছে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পদে কোনো নিয়োগ নেই, এর এবং আনুপাতিক হারে যে নিয়োগ করা, রিক্রুটমেন্ট করা, বেকার সংখ্যা এত বেশি, সেইটারও অভাব রয়েছে রাজ্যে। এবং এই সময়ের মধ্যে 2017-18 থেকে এই সময় পর্যন্ত মাত্র 14,000 কর্মচারী নতুন নিয়োগ হয়েছে, যা রাজ্য সরকারের পরিসংখ্যান। এবং এর মধ্যে আমাদের যে 2010 সালে এবং 2014 সালে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন 10,323, তারাও 2020 সালে 31শে মার্চ তাদের চাকুরি থেকে তাদের ছাঁটাই করা হয়েছে, যার ফলে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা দপ্তরে একটা বিরাট শূন্যতা সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং শুধু শিক্ষা দপ্তর নয়, বেশিরভাগ দপ্তরই আমরা দেখছি যে কর্মী স্বল্পতার জন্য যে দক্ষতার সাথে কাজ করার কথা সেটা করা যাচ্ছে না। ফলে সরকারের যে কল্যাণমূলক যে কাজ, সেটা থেকে জনগণ, এই পরিষেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। এই অবস্থা অতিক্রম করতে শূন্য পদ পূরণ করা অত্যন্ত জরুরি। তো এর জন্য যে প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারকে, যাতে কেন্দ্রীয় অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে যে রাজ্যের হাতে আরো বেশি অর্থ দেওয়ার জন্য।
5 নম্বর হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ। এটা তো মুদ্রাস্ফীতি যখন হয় তার ফলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হয় তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার যারা আছেন তাদের যে বেতনের ক্ষয় রোধ করবার জন্যই তো ডিএ, ডিআর ইত্যাদি দেওয়া হয়। সেই ক্ষেত্রে ত্রিপুরায় আমরা 23% বকেয়া ডিএ আমাদের রয়েছে এবং ত্রিপুরা সরকার কিন্তু নীতিগতভাবে একমত যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ প্রদানে আমাদেরকে সেখানে দিতে হবে। একমত হলেও প্রকৃতপক্ষে প্রতিবারই এটা প্রদানের ক্ষেত্রে এটা অস্বীকার করছে। এখন তহবিল সংকট নাকি সংকট কি জন্য এটা দেওয়া যাচ্ছে না সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। এই ক্ষেত্রে আমরা বলেছি যে ইমিডিয়েটলি আমাদের অর্থ কমিশনও গঠন হয়ে গেছে এবং পে কমিশনও গঠন হয়ে গেছে, অর্থ কমিশনও এসছে। আমরা বলছি যে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের যাতে সমান দিয়ে দেওয়া হয় এই 23% দিয়ে, এটা আমাদের দাবি। এরপরে যেটা হচ্ছে 6 নম্বর, আমাদের যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, আমরা মুখে বলছি যে এক দেশ এক ভোট সবকিছু এক, কিন্তু আমরা কিন্তু দেখছি যে সব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। যেমন কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেলে বিরাট বৈষম্য। যেমন প্রথমত প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, স্নাতক শিক্ষক যারা রয়েছেন, স্নাতকোত্তর শিক্ষক এবং আমাদের স্টাফ নার্স সহ আরো বেশ কিছু কর্মচারী যাদের প্রত্যেকের ইনিশিয়াল গ্রেড পে এবং ইনিশিয়াল পে ক্ষেত্রে বিশাল তারতম্য রয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের। বেতন ভাতার ক্ষেত্রেও কিন্তু বিশালভাবে বৈষম্য সেখানে রয়েছে। 7ম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকার যেটা দিয়েছে এটা আমাদের রাজ্য সরকার সবটা দিতে পারে। নমস্কার, কে বলছেন? ফলে আমরা যেখানে গর্ব করতাম 1900 আজকে যে আপনাদের যে টপিকটা, এই টপিক নিয়ে আমার চাকরির বয়স 29, আমি 5টা কমিশন দেখেছি। এরকম স্বাভাবিক এটা প্ল্যানিং কমিশন আসবে, টাকার বরাদ্দ, যে খরচের বণিক মহল আছে, কর্মচারী বিরোধী রুলিং বিভিন্ন সংগঠন নিয়ে কিন্তু তাদের সাথে দেখা করার একটা সুযোগ থাকে। কিন্তু এবার দেখলাম মানে বিরোধী তো বাদ, সরকারের পক্ষে যেসব সংগঠন কাজ করে তাদেরও কিন্তু ডাকা হয়নি। তো এটা বাস্তব, এটা আপনাদের মাধ্যমে আমরা উপভোগ করতে পারি বা দেখতে পারি যে কাকে ডাকলো কাকে ডাকলো না। আর মন্ত্রিসভার সদস্য বা বিজেপি আইপিএফটি জোট সরকারের যে সদস্যরা আছেন তারা তো আছেনই, বিরোধী কংগ্রেস, সিপিএম বা যারাই আছেন তারাও আছেন। কিন্তু এখানে এই যে বিধানসভার 60 জন সদস্য দিন ছাড়া বাকি কিন্তু আর কাউকে ডাকেনি, এটা বাস্তব। যেটা আপনারাই প্রথম রাজ্যবাসীর সামনে, হয়তো আপনাদের মাধ্যমে এটা দেশবাসীও জানবে যে প্ল্যানিং কমিশন এসছে অথচ বণিক মহলকেও ডাকেনি, বিরোধী রাজনৈতিক যে কর্মচারী সংগঠন আছে তাদেরকেও ডাকেনি, রুলিং যে বিএমএস বা টিআরকেএস বা যারাই আছেন তাদেরকেও ডাকেনি। এটা আমরা আজকে বা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আপনাদের মাধ্যমে আমরা জানলাম যে জিনিসটা করেনি তারা। তো না করাতে এটা মনে হয় আর কি ভালো দিক না। অষ্টম করে আমরা বা আপনাদের মাধ্যমে যেটাই আমরা চিল্লাচিল্লি করি কিছুই হবে না, এটাই মনে হয় আর কি। এটাই বলার ছিল। গর্ব করতাম 1982 সাল থেকে ত্রিপুরা যে বেতন ভাতা গ্রেড অ্যালাউন্সের দিক থেকে একটা উচ্চ শনে ছিল, সেটা কিন্তু এই যে এগুলি না দেওয়ার ফলে আমাদের নিম্ন বেতন কাঠামো ত্রিপুরার কর্মচারীদের ভোগ করতে হচ্ছে। এই যে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের রাজ্য সরকারের যে গ্যাপ, এই যে গ্যাপটা কাটিয়ে ওঠার জন্য আমরা অর্থ কমিশনের কাছে আবেদন করেছি। এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে ফারাক রয়েছে, যেমন আমাদের যে প্রেজেন্ট গ্রেড পে, ইনিশিয়াল পে এটা বললাম, তারপরে কম্পেনসেটরি অ্যালাউন্সেস এটার ক্ষেত্রেও রয়েছে। আমরা মেমোরেন্ডামে একদম সংখ্যা টংখ্যা সব উল্লেখ করে আমরা সেটা দিয়েছি। হাউস রেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের ডিফারেন্স রয়েছে। স্পেশাল ডিউটি অ্যালাউন্স যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমাদের ক্ষেত্রে নেই। ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমাদের ক্ষেত্রে নেই। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আমাদের ক্ষেত্রে নেই। মেডিকেল অ্যালাউন্স ত্রিপুরায় অনেক কম। ফুল পেনশন বেনিফিট ত্রিপুরায় হচ্ছে 25 বছর, কেন্দ্রে হচ্ছে 20 বছর।
গ্র্যাচুইটি এখানে হচ্ছে 10 লাখ, সেন্ট্রালে হচ্ছে 20 লাখ। এই ডিফারেন্সগুলি কমানোর জন্য আমরা আবেদন করেছি। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো তারা রাজ্য সরকারি কর্মচারীদের গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরা এটা দীর্ঘদিনের এই 23 দফা দাবি। আমরা দীর্ঘ লড়াই করেছি, পোস্টারিং করেছি, আমরা রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আমরা চিঠি দিয়েছি, আবেদন করেছি, নিবেদন করেছি। আমরা মেমোরান্ডাম দিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের দাবিগুলো সেখানে তুলে ধরেছিলাম মীমাংসা করার জন্যে। আমরা সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিলাম, অদ্যাবধি মুখ্য সচিবের কাছে কোনো সাক্ষাৎ পাইনি। পরবর্তী সময়ে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের রাজ্যের যে 23টি মহকুমা আছে সেখানে আমাদের যে ইউনিট কমিটি আছে, আমাদের আগরতলা শহরের যে 10টি জোনাল কমিটি আছে সেই এলাকায় আমাদের যারা পেনশনার ও পারিবারিক পেনশনার আছে তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আমাদের এই দাবির ভিত্তিতে সেখানে স্বাক্ষর সংগ্রহ করে এই স্বাক্ষর সংগ্রহিত মেমোরান্ডাম সহ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত মার্চে 6 মার্চ 24 মার্চ আমরা ওনার অফিসে জমা দিয়ে আছি। আমরা অনুরোধ রেখেছিলাম বারবার যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের সমিতির সঙ্গে প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই সমস্যাগুলি বোঝা এবং সমাধানের রাস্তা করা। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি 1 বছরের উপরে চলে গেছে, এখন পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের সঙ্গে কথা বলার সময় পাননি, সময় করার সুযোগ দিতে পারেননি। আমরা গত 31শে ডিসেম্বর 2024 আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আমাদের সমিতির 48তম বার্ষিক সাধারণ সভা করি এবং সেই সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বিভিন্ন ইউনিট এবং জোনাল কমিটি থেকে আমাদের 236 জন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন এবং সেই প্রতিনিধিরা এই দাবিগুলির ভিত্তিতে তারা সেখানে মতামত ব্যক্ত করেন, আলোচনা করেছেন এবং তারা এই 48তম বার্ষিক সাধারণ সভায় এরা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এরা এই আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়া প্রয়োজন, আমাদের গণ অবস্থান সহ অন্যান্য বৃহত্তর আন্দোলন আমাদের শুরু করা দরকার। নাহলে এই দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ওষুধের যে দাম বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে যে পেনশনার ও পারিবারিক পেনশনারেরা যে তার সীমিত যে পেনশন এই দিয়ে তার জীবন জীবিকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অধিকার আজকে সেখানে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের এই ভারত সরকার যে আইন করেছিলেন ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল যেটা করেছিলেন, যেটা 1972 সালে এই আইনের বলে সারা ভারতবর্ষে সেই পেনশনার পারিবারিক পেনশনাররা নিয়ন্ত্রণ হন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2004 সালে থেকে এই কেন্দ্রীয় সরকার একটা নতুন পেনশন আইন, কন্ট্রিবিউটরি পেনশন আইন সেখানে চালু করেছেন। ডিভাইন বেনিফিট অফ পেনশন আইনকে তারা বাতিল করেছেন এবং আমাদের রাজ্যেও সেরা বিগত সরকার যখন এখানে ছিলেন যে 2018 সালের আগ পর্যন্ত যারা ছিলেন সরকারে তারা এই ডিভাইন বেনিফিট পেনশনগুলিটাকেই চালু রেখেছিলেন এই রাজ্যের শিক্ষক কর্মচারী, এই রাজ্যের পেনশনার, এই রাজ্যের পারিবারিক পেনশনারদের অধিকার রক্ষা করার জন্যে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সরকার 2018 সালে আসার পর আমাদের এই অর্জিত অধিকারকে তারা কেড়ে নিয়েছে এবং সেখানে কন্ট্রিবিউটরি পেনশন আইন চালু করেছে এবং ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলকে বাতিল করা হয়েছে। এটা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার এবং পারিবারিক পেনশনারদের বিরাট বঞ্চনা। আমরা সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বিনয় করেছি, আমরা অনুরোধ করেছি যে এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল এখানে পুনরায় চালু করা হোক। এই রাজ্যের সমস্ত যে আগামী দিনে যারা চাকরিতে আসবেন, যারা আগামী প্রজন্মে চাকরিতে ঢুকবেন, তারা যেন এই ডিভাইন বেনিফিট অফ পেনশন রুলের আওতায় থাকেন, তারা যেন এই বেনিফিট পান। কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার সেখানে কর্ণপাত করেননি। এখন পর্যন্ত সেই আইন সেখানে বলবৎ করে আমাদের রাজ্যের যারা প্রজন্ম নতুন প্রজন্ম আসছে চাকরিতে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এইভাবে আমাদের অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে।
আমরা দেখেছি এই 23 দফা দাবিগুলো অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। আমাদের 45তম বার্ষিক সাধারণ সভায় আলোচনা এবং সিদ্ধান্তক্রমে আমাদের সমিতির ওয়ার্কিং কমিটি দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই গণ অবস্থানে মিলিত হয়েছি। আজ 7ই ফেব্রুয়ারি এই গণ অবস্থানে এখানে মিলিত হয়েছি। সেই দাবিগুলোর মধ্যে মুখ্য যে বিষয়গুলো আছে আমি একটা খুব সংক্ষেপে আপনাকে তুলে ধরার চেষ্টা করছি। যেমন সেখানে রয়েছে 2000 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত বেতনভোগী কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দিতে হবে। আমরা জানি সবাই যে কেন্দ্রীয় সরকার যে গ্র্যাচুইটি দেন আমাদের রাজ্য সরকার তার থেকে অর্ধেকেরও কম সেখানে গ্র্যাচুইটি দিচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার যে আইন প্রণয়ন করেছেন সেই আইন এখানে সংশোধিত সেখানে প্রণয়ন করা হয়নি, সেটা মানছেন না। এটাকে সংশোধিত করে সেটাকে করার জন্য আমরা সেখানে দাবি রাখছি। আমাদের গ্র্যাচুইটি বৃদ্ধি করে 20,000 টাকা করার 20 লাখ করার দাবি। অবিলম্বে 8ম বেতন কমিশন গঠন করার কথা বলেছে। আমরা শুনেছেন, আমরা পত্রপত্রিকাতেও দেখেছি কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন সেখানে করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার এই 8ম বেতন কমিশন করার সাথে সাথে আমাদের রাজ্যেও 8ম বেতন কমিশন হোক এবং জাতীয় বেতনক্রমের মধ্যে দিয়েই আমাদের রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনার ও পারিবারিক পেনশনেরা সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দাবি সেখানে রয়েছে। আমাদের 8ম কমিশনের যারা হবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে। পেনশনারদের কেন্দ্রীয় সরকারের যে পেনশন আইন অনুসারে একটা পেনশনার বা পারিবারিক পেনশনার তার ন্যূনতম পেনশন 9,000 টাকা। আমরা দেখছি আমাদের এই রাজ্যে ন্যূনতম পেনশন 8,000 টাকা, কিন্তু 1972 সালের যে পেনশন আইনের মোতাবেক আমরা এই পেনশন চলে, সেখানে দেখা যাচ্ছে সেই আইনের মধ্যেও আমাদের রাজ্য সরকার সেখানে ঠিকভাবে পালন করছেন না। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের পেনশনাররা ন্যূনতম 9,000 টাকা পাচ্ছেন, অথচ একই আইনের বলে আমাদের রাজ্যের সরকার পেনশন দিচ্ছেন মাত্র 8,000 টাকা। এখানেও বঞ্চিত করা হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার যে 1972 সালের পেনশন আইন যেহেতু আমাদের রাজ্যসভার অধিগ্রহণ করেছেন, সেই আইন অনুসারে এই কেন্দ্রীয় সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যায় আমাদের রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের ন্যূনতম পেনশন 9,000 টাকা করতে হবে। এই দাবি আমাদের রয়েছে। এছাড়া কমিশন আছে, আমরা লক্ষ্য করেছি পেনশনের পর পেনশনারদের কমিশন করা হয়, তার পেনশন থেকে সে টাকাটা কেটে নেওয়া হয়। সেখানে সময়সীমা 15 বছর, কিন্তু দেখা গেছে হ্যাঁ এই যে পেনশনের যে ব্যাপারটা আপনার ওপিএস, যেটা ওল্ড পেনশন স্কিম, এটা যদি লাগু করে সরকারের তো কোনো ঘাটতির কথা না। হয়তো সরকার এটা ভাবছে যে একটা লোক 30 বছর চাকরি করবে, ওনাকে আবার বিনা পয়সায় মানে টাকা না জমিয়ে ওনাকে পেনশন দিতে হবে। ভালো কথা, এটা ওদের মানে সরকারের পক্ষে এটা খারাপ, আমরা বলছি এটা ভালো কথা। এখন একটা এমএলএ বা এমপি তারা তো কোনো পয়সাই জমান না, কিন্তু তারা 5 বছর এমএলএ থাকেন বা এমপি থাকেন, তাদের পরিবার, তারা নিজে বা তাদের যারা ছেলে মেয়েরা আছেন সবাই কিন্তু সব ফ্যাসিলিটি পেয়ে যান। এবং দেখলাম সময়ে সময়ে পেনশনও বৃদ্ধি হয়, ভাতাও বৃদ্ধি হয়। এখন 30 বছর আমি একটা সরকারের লেবারি করলাম বা শ্রম দিলাম, সেখানে একটা পেনশন পেতে গেলে যেটা ছিল আগে জিপিএফ, গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এরপরে হলো কি ইপিএফ, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, বর্তমানে যেটা আছে সিপিএফ, ক্যাজুয়াল প্রভিডেন্ট ফান্ড। তার মানে 30 বছর 20 বছর চাকরি করা একটা কর্মচারীকে ক্যাজুয়াল হিসেবে নামিয়ে আনলো, যেটা আপনি টাকা রাখতে হবে, ওই টাকা থেকে আপনাকে পেনশন দেবে। তাহলে তো এমএলএ, বিধায়ক, মন্ত্রীদেরও তো টাকা রাখা দরকার ছিল, ওইখান থেকে তারা পেনশন পাবে। বৃদ্ধ লোকগুলি যেভাবে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পেনশনের জন্য, বা 8,000 টাকা পেনশন ন্যূনতম, 9,000 টাকা পেনশন ন্যূনতম, এই যে ইয়েটা এখন 9,000, 10,000 টাকাটা বাজারে কিছুই হয় না, কিন্তু তারপরেও তারা 9,000 টাকা মিনিমাম পেনশন চাইছে। কিন্তু এখন যাদেরকে অফার দিচ্ছে, অফারগুলি একটা পরে দেখবেন, আমরা কিন্তু দেখেছি সেখানে পেনশনের ব্যাপারটা টোটালি নেই। বিদ্যুৎ
যেটা টিএসসিসিএল যখন গঠন হয় 2005-এ, সেখানে পরিষ্কার উল্লেখ আছে 12.5% ইপিএফ রাখতে হবে কর্মচারী, আর 12.5% রাখতে হবে সরকারকে। এই 25% টাকা থেকেই ওই কর্মচারীদেরকে পেনশন দেওয়া হবে। কেন এটা হবে? আমাদের রাজ্যে যে 60 জন বিধানসভা সদস্য আছেন, তাদের মধ্যে কয়েকজন মাস্টার আছেন, যেমন অশোক মিত্র, ঋষিমুখের বিধায়ক, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক, উনি সরকারিভাবে শিক্ষক পেনশন পাচ্ছেন, বিধানসভার ভাতাও পাচ্ছেন। জিতেন চৌধুরীও চাকরি করতেন আমার জানা মতে, আমার সঠিক খেয়াল নেই, মনে হয় পেনশন পান কিনা আমার জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, উনিও কিন্তু পেনশন পান, সরকারি ভাতা সিএম হিসেবে ওটাও পাচ্ছেন, সব সরকারি সুযোগ সুবিধা উনি পাচ্ছেন। তাহলে আমার বক্তব্য স্যার, আমি যদি আপনার বাড়িতে 30 বছর কাজ করি, কাজ করার পরেও যদি আমার কোনো ফ্যাসিলিটি না থাকে, আমি 5 বছর কাজ করার পরে আমার সব ফ্যাসিলিটি থাকে, 30 বছর কাজ করার পরে কেন, 20 বছর কাজ করার পরে কেন এই ফ্যাসিলিটি বা এটা থাকবে না কেন? এটা তো থাকার দরকার স্যার। এটাই আর কি, আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই আর কি। হয়তো এই বিষয়গুলোই নিয়মিত চর্চা হবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। হয়তো সরকারের তরফে কিছু ব্যাখ্যা থাকবে, যদি থাকে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আরো কয়েকটি কর্মচারী সংগঠন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ময়দানে আছে, তারাও তাদের অধিকার নিয়ে কথা বলছে। আজ এই পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।